দুইটা মুরগি পালি, ডিম বেচছে আমার ছেলে লেগে আমি ডোরব কিনছি। সরকারি কোনো ডোরব আমার চোখে এখনো পড়ে নাই, সরকারি কোনো ওষুধ আমার ছেলেরে দেয় নাই। আমার ছেলে কি অপরাধ করছে সরকারের কাছে? আমার একটা সন্তান, আমার অনেক গর্ব ছিল আর আমি বিদেশে পাঠাবো। কেন আমার এই ছাত্ররা এরকম হইতেছে? আজকে মাসুম বিল্লালরে খুন করতে গেছে, কাইলে আমার শুভরে খুন করবে, পরশুদিন রাতবিরে খুন করবে। এরকম খুনাখুনি আমরা চাই না। সারা শরীরে 190টিরও বেশি ছররা গুলির ক্ষত, এর মধ্যে 2 চোখ সহ মাথায় রয়েছে 56টি গুলি। উন্নত অপারেশনের অভাবে গুলিগুলো বের করা যায়নি। ইতোমধ্যে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে আরেক চোখও নষ্ট হওয়ার দ্বার প্রান্তে। দিনে কিছুটা ভালো থাকলেও রাত নামতেই শুরু হয় তীব্র যন্ত্রণা, যেন একটু বেঁচে থাকার আর্তনাদি কেটে যায় রাত। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ চালাতে শেষ সম্বল জমিটুকু বিক্রি করে নিঃস্ব প্রায় পরিবার। কিন্তু সেই স্বপ্ন আজ থমকে গেছে জুলাই আন্দোলনের চোখ হারানোর গল্পে। মাদারীপুর পৌর শহরের 7 নম্বর ওয়ার্ডের চর কোকরাইল এলাকার মোহাম্মদ সোহেল ব্যাপারীর একমাত্র ছেলে শুভ ব্যাপারী। শুভ মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। পরিবারে তার মা, বাবা, বড় এক বোন ও 7 বছর বয়সী এক ভাগ্নে রয়েছে। সহপাঠীদের সঙ্গে মাদারীপুর শহর জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলেন শুভ ব্যাপারী। এ সময় পুলিশ নির্বিচারে গুলি ছুড়তে থাকলে ঝাঁঝরা হয়ে যায় শুভর চোখ, মাথাসহ পুরো শরীর। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও তাৎক্ষণিক সুচিকিৎসা না পেয়ে বাম চোখের দৃষ্টিশক্তি হারান শুভ। বর্তমানে উন্নত চিকিৎসা ও অর্থাভাবে ডান চোখটিও হারাতে বসেছেন তিনি। পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পেতে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে শুভর পরিবার। বর্তমানে এখনো ওই যে সাইনি পড়ছে, কিছুদিন আগে আমি প্রাইভেটভাবে একটা ডাক্তার দেখাইছি, ওরা বলছে যে বর্তমানে ওর সাইনি পড়ে গেছে। ওর চোখ যদি আপনারা অপারেশন না করেন তাহলে সামনে দেখা গেছে কি আরেকটা চোখও ধরে দিতে পারে, কারণ একটা চোখের সাথে আরেকটা চোখ ব্লাক করা। কারণ ওই চোখটা আমি কোনো রকম করে বাঁচাইছি, আমি যদি এই চোখটা নষ্ট হয়ে যায়, সরকার যদি এগুলো না করে, কেন তারা তো নির্বাচন নিয়ে মানে ব্যস্ত। এই যে বিএনপির এত নেতা, জামাতি ইসলামের এত নেতা, সব নেতারা যে এরকম মানে করতেছে, কিন্তু হেরা তো আমার পাশে আগে দাঁড়ানো উচিত। বিএনপির কোনো নেতাই যে বাংলা এই মাদারীপুর কি কোনো নেতাই নাই, আমাদের পাশে তো দাঁড়ায় নাই, আমার ছেলের নিয়ে তো একটু ট্রিটমেন্ট করায় নাই বা আমাকে একটা টাকা সহযোগিতা করে নাই। আমি কি পর্যায়ে আছি এটাও দেখে নাই। এবং কি এই যে দোকানগুলো ভাঙিয়ে গেছে, এই দোকান আবার উঠবে, মানুষের টাকা উড়ে খাইবে, কিন্তু আমাকে কি অবস্থা? আমার ছেলে যুদ্ধ করছে কি শুধু এই দোকান উৎসব করার জন্য, আমাকে কর্ম নষ্ট করার জন্য? বাপ পুত্র দুজন বসা, আমি কিভাবে বাঁচবো? 2টা মুরগি পালি, ডিম বেচছে আমার ছেলে লেগে আমি ডোরব কিনছি। সরকারি কোনো ডোরব আমার চোখে এখনো পড়ে নাই, সরকারি কোনো ওষুধ আমার ছেলেরে দেয় নাই। আমার ছেলে কি অপরাধ করছে সরকারের কাছে? আমি এখন রাগ হয়ে কোনো প্রোগ্রামে যাই না, কোনো সাংবাদিকের ছবি দিতে চাই না। সাংবাদিক কি করবে? তারা তথ্য দিবে, কিন্তু এছাড়া তার কিছু দিতে পারবে না। আমার একটা সন্তান, আমার অনেক গর্ব ছিল আর আমি বিদেশে পাঠাবো। মেট্রিক পাস করাইছে, বিএ পাস করবে, একটা চাকরি বাকরি করবে। আমি নিজে ডিসির কাছে যে কয়েকবার করে আমি দরখাস্ত জমা দিয়েছি, আবার আমার একটা চাকরি দেন। এই আজ না কাল না পরশু, কেউই আমার পাশে দাঁড়াইতেছে না। কিন্তু যদি কেউ পাশে নাও দাঁড়ায়, আমার সন্তান তো আমি আলাই দেবো না। প্রয়োজন বাদে আমি যে নাচি, এও যদি আমার বিক্রি করে পালাইতে হয়। আমার নামে 2টা মামলা হয়েছে এনজিও, আমি কিস্তি দিতে পারি না, আমি ওষুধ কিনতে পারতেছি না। কেন আমার উপরে এরকম অত্যাচার হইতেছে? কেন খোঁজ খবর নিতেছে না? আমার অপরাধটা কি? আমার সন্তানের অপরাধটা কি? আর যদি আমার সন্তানের যদি কোনো এই 2টা চোখেই বাদ হয়ে যায় ট্রিটমেন্টের জন্য, এটার আমি পুরো অ্যাকশন নিম। প্রয়োজন বাদে আমি আন্দোলনে নামবো, প্রয়োজন বাদে আমি আবার নিজের জীবন দিয়ে দিম আমার এই সন্তানের জন্য। কেন আমার এই ছাত্ররা এরকম হইতেছে? আজকে মাসুম বিল্লালরে খুন করতে গেছে, কাইলে আমার শুভরে খুন করবে, পরশুদিন রাতবিরে খুন করবে। এরকম খুনাখুনি আমরা চাই না। আমাদের সন্তান আমাকে বাংলাদেশে ভালো মতো চলুক, এই সন্তানদের খোঁজ খবর নেব। প্রত্যেকটা নেতা কর্মীদের আমার কাছে অনুরোধ, এই সন্তানকে খোঁজ খবর নেওয়া। তারা যেহেতু তাদের ক্ষমতার জোর দেখাচ্ছে, আমরাও আমাদের এই সাধারণ জনগণের যে জোর, যে আমরা এই দেশের
মানুষ এবং আমরা দেশ নিয়ে গর্ব করি, আমাদের যে চাওয়া তার জন্য আমরা এগিয়ে যাই। তারপরে আর আমার উপরে 2 পাশ থেকে গুলি নিক্ষেপ করা হয়, কেননা তারা দেখে যে আমার ফোকাসটা খুবই দ্রুত ছিল, তাই আমাকে 2 পাশ থেকে গুলি নিক্ষেপ করে আহত করা হয়। তখন সর্বদা আমার একটা চোখ টোটালি বন্ধ হয়ে যায়, আর একটা চোখে মানে ব্লাডটা চলে আসে। তখন তো আর আমার জ্ঞান ছিল না, আমি হঠাৎ পড়ে যাই। তখন আমাকে আর কি যারা ভালোবাসতো যে এই ছেলেটা আমাদের সাথে সকাল থেকে ছিল, না খেয়েছিল, অনেক পরিশ্রম করেছে, তখন তারা আর কি টিন নিয়ে চলে আসে আমাকে নেওয়ার জন্য। তখন টিন নিয়ে আর কি আমাকে নিয়ে যায়, যেভাবে টেনে এসে নিয়ে হসপিটালে চলে যায়। পরে হসপিটালে নেওয়ার পরে ইঞ্জেকশনের মাধ্যমে আর কি ব্যথাটা নিয়ন্ত্রণে এবং জ্ঞান ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করা হয়। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে আর কি ফরিদপুর শিফট। তখন অ্যাম্বুলেন্সেও নানা ধরনের সমস্যা, অ্যাম্বুলেন্স ভেঙে ফেলা হয়। আরও তখন তো আন্দোলন অটোমেটিকলি চলমান সব জায়গায় তখন, কারণ 18 জুলাই কিন্তু আপনার সন্ধ্যার দিকে অনেক বড় ধরনের আন্দোলনটা হয়ে যায়, কেননা তখন অনেক রক্তাক্ত হয়ে যায় অনেক মানুষ। তখনই আর কি মানুষের ভিতরে একটা মনোবল চলে আসে যে এত মানুষকে যেহেতু ইনজুর করা হয়েছে, তাহলে আমাদের ঘরে বসে থাকে। এখন বর্তমান অবস্থায় দেখতেছি যে আমার চোখ এবং মাথা দুটোটাই সমস্যা দিচ্ছে। যেমন চোখটা নিয়ে পড়েছিলাম, এখন মাথা আর চোখ দুটোটাই আর কি অনেক বড় ধরনের সমস্যা দিচ্ছে। যেমন মাথার খুলির ভিতরে প্রায় 70 থেকে 80টা গুলি আছে, যেগুলো বের করতে হবে। এখন বের করার দিকে নাকি অনেক বড় ক্ষতিগ্রস্ত, কিন্তু প্রাইভেটভাবে যদি করি তাহলে আমার বের করা আর কি সম্ভব হচ্ছে। এবং দিন দিন তীব্র যন্ত্রণায় বাড়িতে বসে ভুগছি, এবং আমাদের দিকে যদি একটু ফোকাস করে সরকার, তাহলে হয়তো বা আমরা পুনরায় সুস্থ বা যেই যন্ত্রণা যাই ভুগছি এগুলো পরিবর্তনের দিকে আসবে। এবং চোখের যেই বিষয়টা যে দেখতে পাচ্ছি না, এই চোখের দেখাটা যদি একটু ব্যবস্থা করে দেয়, তাহলে এর থেকে বড় চাওয়া আমাদের কিছু থাকবে না। কেননা আমাদের সেক্রিফাইসটা যদি সারা দেশ মনে রাখতে পারে, তাহলে আমাদের দেখাটা অন্তত এটা আমাদের জন্য জরুরি। আমরা যদি দেখতেই না পাই, তাহলে এই জীবন রেখে কোনো লাভ হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। কেননা আমার পড়াশোনা বন্ধ, পরিবার চলমান, এখানে আমার সাপোর্ট করাটাও বন্ধ হয়ে গেছে। দিন দিন বিছানায় পড়ে থাকলে তো আমরা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার পুরো পরিবারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমার চাওয়াটা হচ্ছে সরকারের কাছে আমার একটা পুনর্বাসন এবং আমার আগামীতে দেখার জন্য যে সুযোগটা করে দিবে, এটাই যেন করে দেওয়া হয়। আন্দোলনে গিয়ে আমার ভাই চোখে সমস্যা হয়েছে, ও একটা চোখ অন্ধ, ও চোখে দেখে না। সরকারের কাছে আমাদের আবেদন, আমার ভাই যেন একটা কর্মস্থান করে দেয়, যাতে ভবিষ্যতে কিছু করতে পারে। কারণ ওর যে অবস্থা, ও এখন কর্ম করতে পারে না, পড়াশোনা করতে পারে না, কিছুই করতে পারে না। সরকারের কাছে আমাদের আবেদন, সরকার যেন ওর একটা কর্মস্থান বা ওর এমন একটা পজিশন তৈরি করে দেয়, যাতে ও আগামী দিনে নিজে যেন চলে ফিরে খাইতে পারে। এই আমাদের অনেক টাকা খরচ হয়েছে ট্রিটমেন্ট করতে গিয়া, আমাদের পক্ষে সম্ভব না এখন আর আমার ভাই ট্রিটমেন্ট করে। যা ছিল আমরা সব কিছু দিয়ে আর ট্রিটমেন্ট করছি, কিন্তু আর এখন উন্নত ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন। আমরা যদি ভালো ট্রিটমেন্ট করতে পারি, তাহলে ও চোখে দেখতে পারবে, এখনও আশা আছে। কিন্তু আর যত দিন যাবে ততই ওর চোখের অবস্থা আরও খারাপ হইতেছে। একটা চোখের কারণে এখন আরেকটা চোখেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এক চোখে তো দেখেই না, এখন এই চোখটাও যদি নষ্ট হয়ে যায়, তাহলে ও পুরাই অন্ধ, তখন আর কোনো কিছুই বাকি থাকবে না। শুভ হাওলাদারের বিষয়টা আসলে আমরা সবাই জানি। তাকে অলরেডি হচ্ছে সরকার থেকে যেই সাহায্যটা সেটা প্রদান করা হয়েছে। আমরা ঢাকা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি যে তার হচ্ছে আরো উন্নত চিকিৎসা প্রয়োজন। তাকে হচ্ছে যদি সম্ভব হয় ঢাকায় উন্নত চিকিৎসা কিংবা অন্য কোনোভাবে আরো উন্নত কোনো চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেটার জন্য আমরা অলরেডি বলেছি। স্থানীয়ভাবেও তার সাথে আমরা যোগাযোগ করা হচ্ছে। শুভ যেন তার হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি ফিরে পায়, আবার যেন বইয়ের পাতায় চোখ রাখতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমনটাই প্রত্যাশা সচেতন মহল ও পরিবারের।